নমস্কার। একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা বরং আরম্ভ করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধ কি শেষ হয়ে গিয়েছে? এই কথা কি সত্য? হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের মাটিতে যে যুদ্ধ হয়েছিল তার রথের চাকা আজ নেই, গান্ডীবের টঙ্কার নেই, শঙ্খধ্বনি নেই, অস্ত্রের ঝনঝনানি নেই। কিন্তু কুরুক্ষেত্র কি সত্যি শেষ হয়েছে? আমাদের মনে হয় না। কারণ কুরুক্ষেত্র কেবল একটি যুদ্ধক্ষেত্রের নাম নয়। কুরুক্ষেত্র হলো সেই মুহূর্তের নাম যখন পরিবার একদিকে, সত্য আরেক দিকে, দল একদিকে, বিবেক অন্যদিকে, ক্ষমতা একদিকে, ন্যায় সম্পূর্ণতার ভিন্ন দিকে, সংখ্যাগরিষ্ঠতা একদিকে, যুক্তি অন্যদিকে। তখন মানুষকে সিদ্ধান্ত নিতে হয় আমি কার সঙ্গে দাঁড়াবো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা সাধারণত মহাভারতের যে সমস্ত বড় বড় চরিত্র আছে তাদের কাছে গিয়ে দাঁড়াই। আমরা শ্রীকৃষ্ণের কাছে যাই, অর্জুনের কাছে যাই, মহামতি ভীষ্মের কাছে যাই, বিদুরের কাছে যাই, কর্ণের কাছে যাই, যুধিষ্ঠিরের কাছে যাই। কিন্তু আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই কৌরব পরিবারের এমন দুটি চরিত্রের কাছে যাদের নাম মহাভারতের আলোচনায় প্রায়শই বড় চরিত্রদের ছায়ায় ঢাকা পড়ে যায়, বিকর্ণ এবং যুধিষ্ঠির। দুজনেই ধৃতরাষ্ট্রের পুত্র, কিন্তু দুজনেই কৌরবদের অন্ধ আনুগত্যের প্রতীক নন। বরং একজন প্রশ্ন করছে এ কি ন্যায়, আর অন্যজন এক কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন যদি এটি ন্যায় না হয় তবে আমি এর সঙ্গে থাকব না। এই দুই বাক্যের মধ্যে আজকের সমগ্র আলোচনার দর্শন লুকিয়ে আছে। বিকর্ণ বিবেকের জাগরণ, আর যুধিষ্ঠির বিবেকের সিদ্ধান্ত। আচ্ছা, কৌরব মানে কি অধর্ম? আমাদের মহাভারতের যে জনপ্রিয় পাঠ, সেখানে একটা সরল দ্বৈততা তৈরি হয়েছে ওই মহাভারতের পাঠে। পাণ্ডব মানেই ধর্ম আর কৌরব মানে অধর্ম। কিন্তু মহাভারত নিজেই এই সরলীকরণকে বারবার ভেঙে দেয়। কৌরব পরিবারের ভেতরেই যেমন মহামতি বিদুর আছেন, তেমনি সেই পরিবারের মধ্যেই রয়েছেন বিকর্ণ। ধৃতরাষ্ট্রের সন্তানদের তালিকায় যুধিষ্ঠিরও রয়েছেন। আদি পর্বে তাকে ধৃতরাষ্ট্রের বৈশ্য স্ত্রীর পুত্র হিসাবে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একই পরিবারে জন্ম নিয়েও মানুষের নৈতিক অবস্থান এক নয়। এখানেই মহাভারতের মানব তত্ত্ব গভীর। জন্ম আমাদের পরিচয় দিতে পারে, কিন্তু আমাদের নৈতিক চরিত্র নির্ধারণ করে আমাদের সিদ্ধান্ত। এই বক্তব্যটি যুধিষ্ঠির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন এই যে সত্য যা মহাভারত এই দুই চরিত্রের মধ্যে দিয়ে আমাদের সামনে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেই সত্যের মধ্যে আমরা প্রবেশ করব কোন দর্শনের দরজা দিয়ে? অর্থাৎ কিভাবে আমরা যথার্থ জ্ঞান লাভ করব? সেখানে আমরা ন্যায় সূত্রকে পাই, ন্যায় দর্শনকে। কারণ যে ন্যায় দর্শনের, মহর্ষি গৌতমের যে ন্যায় দর্শন, সেখানে 16টি পদার্থ আমাদের আলোচনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ: প্রমাণ, সংশয়, তর্ক, নির্ণয় এবং বাদ। ন্যায়ের অনুসন্ধানী মন যেন বলে, প্রথমে জানো, তারপর প্রশ্ন করো, সংশয় হলে বিচার করো, যুক্তি পরীক্ষা করো, তারপর নির্ণয়ে পৌঁছো। ন্যায় দর্শনের এই যে 16টি পদার্থের কথা আমরা জানি, সেখানে সংশয় আছে, তর্ক, নির্ণয়, সত্যাভিমুখী বাদ যেমন রয়েছে, এসবের পাশাপাশি
লক্ষ্য করবেন ভ্রান্ত যুক্তি ও কুযুক্তর্কেরও বিশ্লেষণ সেখানে রয়েছে। এখানে মহাভারতের বিকর্ণ আমাদের কাছে খুব আধুনিক হয়ে ওঠেন, কারণ তিনি সভায় দাঁড়িয়ে বলেননি আমি কৌরব, তাই কৌরবদের সিদ্ধান্তই সত্য না, তিনি তা বলেননি। তিনি প্রশ্ন করেছেন দ্রৌপদী কি সত্যিই জয়িতা? সত্যি কি দ্রৌপদীকে পণ রাখা যায়? পাণ্ডবরা পণ রাখতে পারেন? অর্থাৎ অথরিটি নয় ইনকোয়ারি, অন্ধ আনুগত্য নয় বিচার। চলুন সেই পাশা খেলার সভা, যেখানে সবাই ছিল কিন্তু সত্য ছিল না। রাজসভা পূর্ণ, প্রবীণরা উপস্থিত, শক্তিমানরা উপস্থিত, শাস্ত্রজ্ঞরা উপস্থিত, রাজপুরুষেরাও উপস্থিত, কিন্তু একটি প্রশ্নের সামনে সভা স্তব্ধ, দ্রৌপদীর প্রশ্ন। সেখানে দ্রৌপদী প্রশ্ন করেছেন, কে এই যে আমাকে পণ রাখা হয়েছে, মহারাজ যুধিষ্ঠির যে পণ রেখেছেন, সত্যি আমাকে পণ রাখার অধিকার তার ছিল কি না? অর্থাৎ আমাকে পণ রাখার আগে তিনি স্বাধীন ছিলেন কি না? আর আমরা এখানে লক্ষ্য করি দ্রৌপদীর প্রশ্নের উত্তর কেউ দিতে চাইছেন না। এখানে মহাভারতের এক অসাধারণ মুহূর্ত ঘটে। বিকর্ণ উঠে দাঁড়ান। একটি গুরুত্বপূর্ণ পাঠ মহাভারতের, আমরা জানি 6টি পাঠ আছে, আমরা বহুবার ভারত কথার আলোচনায় বলেছি। যেমন এই দক্ষিণ ভারতের পাঠ আছে, উত্তর ভারতের পাঠ আছে, মধ্য ভারতের পাঠ আছে, পূর্ব ভারতের পাঠ আছে, তেমনি কাশ্মীর এবং নেপালেরও পাঠ রয়েছে। এই সমস্ত ভিন্ন গুরুত্বপূর্ণ পাঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাঠে আমরা এইখানে একটা চমৎকার কথা শুনি। সেইখানে বিকর্ণ উঠে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করছেন যে প্রশ্ন, দ্রৌপদীর প্রশ্নের পাশাপাশি বিকর্ণ জিজ্ঞেস করছেন যে প্রশ্ন, অর্থাৎ দ্রৌপদীর যে প্রশ্ন সবার সামনে এসেছে, তার বিচার না করলে সভাসদেরই ধর্মহানি হবে। এবং সেখানে আমরা দেখি তিনি প্রবীণ কৌরব মুখ্যদের এবং রাজাদের উদ্দেশ্যে আহ্বান জানান ক্রোধ ও লাভের উদ্দেশ্য সরিয়ে এই দ্রৌপদীর প্রশ্নটিকে বিচার করতে। তারপর তিনি যুক্তি দেন যে যুধিষ্ঠির নিজেকে আগে হারিয়েছিলেন এবং সেই অবস্থায় দ্রৌপদীকে পণ করার অধিকার তার ছিল না। এই দৃশ্যটিকে আমরা বলবো মহাভারতের প্রথম গ্রেট ইনস্টিটিউশনাল ডিসেন্টের একটি মুহূর্ত। একজন তরুণ কৌরব রাজসভাকে বলছেন, আপনারা বিচার করুন। বিকর্ণের এই যে নৈতিক সাহস, এবং তার যে বক্তব্য, সেখানে একটি সৌন্দর্য রয়েছে। তিনি আবেগের ভাষায় নয়, বিচারের ভাষায় কথা বলেন। তার বক্তব্যের মধ্যে কয়েকটি প্রশ্ন কাজ করছে। যুধিষ্ঠির কি তখনও স্বাধীন ছিলেন? নিজেকে হারানোর পর তিনি অন্য কাউকে পণ রাখতে পারেন কি? দ্রৌপদীর উপর তার অধিকার, একমাত্র অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হলো, যেখানে 5 জন ভাই, মানে যুধিষ্ঠিরের অপর ভাইরাও তার স্বামী, এবং বিশেষ করে অর্জুন, যিনি দ্রৌপদীকে স্বয়ম্বরে সভায় লক্ষ্যভেদ করে জয় করেছিলেন, এই প্রত্যেকের উপস্থিতিতে দ্রৌপদীর উপর তার অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয়, এবং বিশেষ করে যখন তিনি নিজেই স্বাধীন নন, তিনি নিজেই পাশা খেলায় নিজেকে পণ রেখে
হেরে গিয়েছেন। এবং তারপরও প্রশ্ন শেষ হয় না, সেখানেও আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তোলেন। পাশা খেলার প্রক্রিয়াটাই কি ন্যায়সঙ্গত ছিল? তিনি পাশা খেলার প্রক্রিয়াটা নিয়েই প্রশ্ন তুলে দেন। এবং তার শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ক্ষমতাবানরা বললেই কি কোনো সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হয়ে যায়? এ যেন ন্যায় দর্শনের একটি জীবন্ত পাঠ। সংশয়, বিতর্ক, নির্ণয়। আমরা এটা বলতে চাইছি না, বা আমরা এটা বলছি না যে বিকর্ণ ন্যায় দর্শন পড়েছিলেন বা মহাভারতের এই দৃশ্যটি মহর্ষি গৌতমের ন্যায়সূত্রের প্রয়োগ। না, এটা আমরা বলছি না। আমরা বরং এটা বলছি এটি একটি তুলনামূলক পাঠ। অর্থাৎ দুই ভিন্ন বৌদ্ধিক জগতে আমরা একই ধরনের একটি নৈতিক বুদ্ধিবৃত্তিক প্রবণতা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা একটু পাশ্চাত্যের লজিকের দিকে তাকাই, সেখানে আমরা দেখছি এই মহাভারতের ঘটনার প্রভাব কিংবা ভারতবর্ষের ন্যায় দর্শনেরও একটা চমৎকার প্রয়োগও সেখানে রয়েছে। প্লেটোর রিপাবলিক, সেখানে এই রিপাবলিকের কেন্দ্রীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ জাস্টিস? ন্যায় কি? শক্তিশালী ব্যক্তি যা ঘোষণা করে সেইটি কি ন্যায়? সংখ্যাগরিষ্ঠ যা মেনে নেয় সেটি কি ন্যায়? আইন যা অনুমোদন করে সেটাই কি ন্যায়? নাকি ন্যায়ের একটি গভীরতর নৈতিক মানদণ্ড রয়েছে? এই প্রশ্নটি দ্রৌপদী সভায় আপনারা যদি প্রয়োগ করেন দেখতে পাবেন। সভা বলল, ধরা যাক যুধিষ্ঠির তাকে পণ রেখেছেন, অতএব তিনি জয়িতা। তাহলে প্রশ্ন হবে, আইনি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত কি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত? বিকর্ণের প্রশ্নের গভীরতা এখানেই। তিনি যেন সভাকে বাধ্য করছেন ক্ষমতার সিদ্ধান্তকে ন্যায়ের পরীক্ষায় নিয়ে যান। এখানেই মহাভারত ও প্লেটোর মধ্যে আমরা যেন লক্ষ্য করি একটা আকর্ষণীয় তুলনামূলক সংলাপ চলছে। আবার দেখুন সক্রেটিস তিনিও এই ন্যায়ের কথা নিয়ে বহু বলেছেন। তার রাজনীতি বিষয়ক তার বহু বক্তব্য রয়েছে। আরেক ধাপ আমরা এগিয়ে যাই। সক্রেটিসের কাছে জনমত কখনো সত্যের চূড়ান্ত মাপকাঠি নয়। এখানে বিকর্ণের সাথে সক্রেটিসের একটা নৈতিক সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একজন তরুণ কৌরব রাজসভায় দাঁড়িয়ে বলছেন, সবাই চুপ করে আছে বলে আমি চুপ করে থাকবো না। সক্রেটিসের বৌদ্ধিক উত্তরাধিকারও আমাদেরকে যেন ঠিক এটাই শেখায়, প্রশ্ন করো, নিজের বিশ্বাস পরীক্ষা করো, অপরীক্ষিত জীবন অর্থপূর্ণ নয়। এখানে বিকর্ণের চরিত্র ঠিক এমনই একটি বড় প্রশ্ন আমাদের সামনে তুলে ধরে। আমার চারপাশে সবাই যদি ভুল করে, আমাদের চারপাশে সবাই যদি ভুল করে, তবে আমি কি একা সত্য বলার সাহস রাখি? আজও এই প্রশ্নটি অমীমাংসিত। আমরা যদি অ্যারিস্টটলের ভার্চু এথিক্সের কাছে আসতে পারি, তাহলে তিনি কি বলছেন আমরা লক্ষ্য করি। তিনি তার কাছে, তার দর্শনের কাছে, তার বক্তব্যের কাছে নৈতিক জীবন কেবল নিয়ম মেনে চলা নয়, মানুষকে এমন চরিত্র গড়তে হয়, যে অ্যারিস্টটলের যে ভার্চু এথিক্স, সেখানে তিনি বলছেন মানুষকে এমন চরিত্র গড়তে হয় যাতে সঠিক পরিস্থিতিতেও সে সঠিক কাজ করতে পারে, সঠিক পরিস্থিতিতে সে সঠিক কাজ করতে পারে। এখানে তিনটি শব্দ আমরা তার থেকে ধার নিতে পারি: মরাল নলেজ, মরাল কারেজ এবং মরাল অ্যাকশন। মরাল নলেজ, মরাল কারেজ এবং তারপরেই একই সঙ্গে মরাল অ্যাকশন। বিকর্ণের মধ্যে আমরা কিন্তু কেবলমাত্র প্রথম দুটি দেখি, মরাল নলেজ, মরাল কারেজ।
কিন্তু মরাল অ্যাকশন আমরা তার মধ্যে দেখি না। তিনি অন্যায়কে চিনেছেন, প্রকাশ্যে প্রতিবাদ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কৌরব পক্ষ ত্যাগ করেননি। যুযুৎসুর ক্ষেত্রে কিন্তু আমরা তৃতীয় স্তরটিকে দেখি, মরাল অ্যাকশন। সুতরাং বিকর্ণ নৈতিক প্রশ্নের সাহসকে তুলে ধরেন, আর অন্যদিকে যুযুৎসুর চরিত্র নৈতিক সিদ্ধান্তের সাহসকে পরিস্ফুট করে। এই পার্থক্যটি আমাদের সমগ্র আলোচনার একটি কেন্দ্রীয় স্তম্ভ। এবার দেখা যাক জন্মের পরিচয়ের সাথে নৈতিক পরিচয়টা কেমনভাবে কাজ করে। এটাও একটা প্রশ্ন। যে মানুষ, অনেক সময় আমরা বলি শিক্ষা, পরিবেশ, জন্ম, জিন ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা বলি। যুযুৎসু ধৃতরাষ্ট্রের পুত্র। মহাভারত আমাদেরকে দেখুন এই জায়গায় কোন উদাহরণ তুলে ধরছে। যুযুৎসু আমরা জানি ধৃতরাষ্ট্রের পুত্র, কিন্তু তার মাতা গান্ধারী নন। তিনি বিকর্ণের মতো গান্ধারীর গর্ভজাত সন্তান নন। আদি পর্বে তাকে ধৃতরাষ্ট্রের বৈশ্যপত্নীজাত পুত্র হিসেবে আলাদা করে গণনা করা হয়েছে। এখানে মহাভারত আমাদের একটা অদ্ভুত সামাজিক নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করায়। মানুষকে কি তার জন্ম দিয়ে বিচার করব, না তার কর্ম দিয়ে? যুযুৎসুর প্রকৃত নৈতিক পরিচয় তৈরি হয় কুরুক্ষেত্রের প্রাক্কালে, যখন যুদ্ধের পূর্বাহ্নে স্বয়ং যুধিষ্ঠির উভয় সেনার মধ্যে দাঁড়িয়ে সমস্ত একে একে এগিয়ে গিয়ে, কৌরব পক্ষে এগিয়ে গিয়ে সমস্ত কুরুবৃদ্ধদের এবং প্রণম্যদের তার আভূমি শ্রদ্ধা জ্ঞাপন করে ফিরে আসছেন। সস্নেহ আলিঙ্গন তিনি জানাচ্ছেন তার কৌরব ভাইদের প্রতি, এবং ফিরে আসতে আসতে তখন তিনি বলছেন, যদি কেউ এখনো ধর্মের পক্ষে যোগ দিতে চাও তাহলে আমার সঙ্গে চলে এসো। তার এই উচ্চারণ শুনে সৈন্যদলের মধ্যে একটা কোলাহল তৈরি হলো। অন্যান্য কৌরব বীরেরা উচ্চ হাস্যে, অট্টহাসিতে হেসে ফেললেন। দুর্যোধন, শকুনি, কর্ণ এরা উপহাস করে উঠলেন, বললেন যুধিষ্ঠির ভয় পেয়েছে। কিন্তু সবাইকে স্তব্ধ করে একটি পদধ্বনি ধীরে ধীরে কৌরব পক্ষ থেকে স্পষ্টতর হয়ে সামনে এসে দাঁড়ালো। তিনি এই যে যুযুৎসু, যুদ্ধের পূর্বে তিনি কৌরব পক্ষ ছেড়ে পাণ্ডবদের পক্ষে যোগ দেন। তখন তার জন্ম পরিচয় তাকে আটকে রাখতে পারে না। অর্থাৎ আমি কৌরব, এটি আমার জন্মের সত্য, কিন্তু আমি অন্যায়ের সঙ্গে থাকব কিনা এটি আমার নৈতিক পরিচয়। এখানে যুযুৎসু হয়ে ওঠেন মরাল এজেন্সির এক প্রতীক। এখন দুজনকে পাশাপাশি রাখুন, বিকর্ণ এবং যুযুৎসুকে। বিকর্ণ বলেন এটি কি ন্যায়? যুযুৎসু বলেন এটি যদি ন্যায় না হয় তবে আমি এর সঙ্গে থাকব না। অর্থাৎ বিকর্ণ প্রশ্ন তোলেন আর যুযুৎসু নির্বাচন করেন। বিকর্ণ ডিসেন্ট, যুযুৎসু এথিক্যাল এক্সিট। বিকর্ণ কনসাস অ্যাওয়েন্ট, কিন্তু যুযুৎসু কনসাস অ্যাক্টেড আপন। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নৈতিক জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত আসে তখন যখন আমরা সত্য জানি কিন্তু সত্যের মূল্য দিতে চাই না। যদি আমরা কৌটিল্যের নীতির দিকে তাকাই, এক ভারতবর্ষের প্রখ্যাত রাজনীতি শাস্ত্রবিদ আধুনিক ভারতবর্ষের, সেখানে তার যে তর্কশাস্ত্র, আমাদের রাষ্ট্র ক্ষমতা, প্রশাসন, দণ্ডনীতি, নিরাপত্তা ও রাজস্বের বাস্তব জগতের সঙ্গে পরিচয় করায়। দুর্যোধনের রাজনীতি এই বাস্তবতার একটা চরম রূপ। প্রশ্ন হলো এখানে
রাষ্ট্রের স্থিতিও কি ন্যায়ের ঊর্ধ্বে? যদি রাজ্যটিকে থাকে কোনো উপায়ে, কিন্তু ন্যায় যে নষ্ট হচ্ছে, যদি ক্ষমতা রক্ষা পায় কিন্তু মানুষের মর্যাদা যদি ধ্বংস হয়, তাহলে কি রাষ্ট্র সফল? আমরা কি বলবো রাষ্ট্র সফল? এখানে বিকর্ণের প্রশ্ন নতুন অর্থ পায়। তিনি যেন বলছেন রাজসভা চলছে, কিন্তু রাজধর্ম কোথায়? এখানে রাষ্ট্রের ক্ষমতা এবং রাষ্ট্রের নৈতিক বৈধতার মধ্যে পার্থক্য তৈরি হয়। এবার প্রাচ্যের আরেক মহান ঐতিহ্যের দিকে যদি আমরা তাকাই, আজ থেকে কিছু হাজার বছর আগে গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এই লিচ্ছবি, এবং সেখানে আমরা জানি একটা অন্য ধরনের রাজতন্ত্র চলত, একটা গণতান্ত্রিক, খানিকটা গণতান্ত্রিক ভিত্তির, অর্থাৎ গণমুখ্য পরিষদ সেখানে থাকতো। গণতান্ত্রিক কথাটা বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু আমরা বলবো একটা গণমুখ্যদের দ্বারা নির্বাচিত পরিষদ ছিল তখন এই সমগ্র অঞ্চল ঘিরে। এবং সেখানে তার কালাম সূত্র আমাদের একটি বিশেষ মনোভাবের কথা স্মরণ করায় মহামতি ভগবান বুদ্ধের, যে কেবল প্রচলিত বলে, পরম্পরাগত বলে, কারো কর্তৃত্বের কারণে বা গুজবের ভিত্তিতে কোনো মত গ্রহণ না করে বিচারবোধের প্রয়োজন। এই মনোভাবকে বিকর্ণের সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে দেখতে পাই কৌরব হওয়া তার কাছে সত্যের প্রমাণ নয়। প্রবীণরা নীরব, সমস্ত কৌরব বৃদ্ধরা মাথা হেঁট করে চুপ করে বসে আছেন, এটিও সত্যের প্রমাণ নয়। সবার সিদ্ধান্ত নিয়েছে, এটিও ন্যায়ের প্রমাণ নয়। এখানে অনুসন্ধানী মন, ন্যায় দর্শনের প্রমাণ, বিচার এবং বিকর্ণের প্রশ্ন, তিনটির ভিন্ন ঐতিহ্য এক জায়গায় এসে মিলিত হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন, বিকর্ণ কেন কৌরব পক্ষেই রইলেন শেষ পর্যন্ত? দেখুন, ব্যাসদেব আমাদেরকে কেমনভাবে রাজনীতির জগৎ এবং একটা সত্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরছেন। সাধেকে আমরা বলি ব্যাসের সৃষ্টি, মহান সৃষ্টি, আজ পর্যন্ত তাকে কেউ আমরা অতিক্রম করে যেতে পারিনি। এইখানে একটা প্রশ্ন ব্যাসদেব তুলে রেখেছেন বিকর্ণের চরিত্রের মধ্যে দিয়ে। কেন তিনি শেষ দিন পর্যন্ত কৌরব পক্ষেই থাকলেন এবং পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করে মৃত্যুবরণ করলেন? তিনি কি ভয় পেয়েছিলেন? ভাতৃস্নেহ, রাজনৈতিক আনুগত্য, ক্ষত্রিয় কর্তব্য, দুর্যোধনের প্রতি ব্যক্তিগত ঋণ, নাকি যুদ্ধের সময় তার নৈতিক বোধ আবারও গোষ্ঠী পরিচয়ের কাছে পরাজিত হয়েছিল? মহাভারত আমাদের কোনো সরল উত্তর দেয় না, এবং এই অনির্ণয়ই বিকর্ণের চরিত্রকে মানবিক করে। কারণ আমরা প্রত্যেকেই কখনো কখনো বিকর্ণ হয়ে উঠি। আমরা অন্যায় বুঝি, মনে মনে আপত্তি করি, অন্যদেরকে বলি এটা ঠিক হচ্ছে না, এটা মানা যায় না, কিন্তু যখন সিদ্ধান্ত নেবার সময় আসে আমরা চুপ করে যাই। বিকর্ণ তাই কেবল মহাভারতের চরিত্র মাত্র নয়, তিনি আমাদের নৈতিক দুর্বলতার আয়না, যা মহামতি ব্যাস আমাদের সামনে তুলে ধরেছেন। যুযুৎসু যেন বিকর্ণের অসম্পূর্ণ একটি কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছেন। আরেকটা দিকে দেখুন, ব্যাস বিকর্ণ চরিত্র তৈরি করেছেন, অন্যদিকে যুযুৎসুর চরিত্র তৈরি করেছেন। হ্যাঁ, এই দুটো চরিত্র নিয়ে বেশি কথা হয় না, যেটা আগেই বলেছি, বড় বড় চরিত্রের আড়ালে এই চরিত্রগুলো যেন কোথায় হারিয়ে যায়। কিন্তু
এই দুটি চরিত্রকে ভালো করে বিশ্লেষণ করলে আমরা সমগ্র রাজনীতির প্রেক্ষাপটটাকে যেন কোথায় আমাদের এসে সামনে দাঁড়িয়ে আমাদেরকেই প্রশ্ন করায়, আমাদেরকে সঠিকভাবে দেখায়, দেখো তো চিনতে পারো কি না। সেখানে যুযুৎসু ওই বিকর্ণের যে অসম্পূর্ণ প্রশ্ন তার একটা কঠিন উত্তর তিনি দিচ্ছেন। তিনি বলেন যেন তিনি বলেন বা তার এই বিকর্ণ এই যুযুৎসু চরিত্রের মধ্যে দিয়ে ব্যাসদেব যেন বলতে চান, শুধু আপত্তি করলেই হবে না। যদি পক্ষ অন্যায়ের পথ না বদলায়, যে পক্ষে তুমি আছো সেই পক্ষ যদি অন্যায়ের পথ পরিবর্তন না করে, অন্যায় অবস্থানের মধ্যেই সে থাকে, তাহলে অবস্থান বদলাতে হবে, তোমার অবস্থান বদলাতে হবে। এখানে নৈতিক দর্শনের বিষয়টি কতটা শক্তিশালী হয়ে আমাদের সামনে দাঁড়ায়। সত্যের প্রতি আনুগত্য কোনো বাহ্যিক সংগঠনের প্রতি অন্ধ আনুগত্যের চেয়ে বড়, এবং এই যে সংগ্রাম, এই যে সত্যের প্রতি আগ্রহ বা সত্যাগ্রহ, এর মূলেই রয়েছে সত্যের প্রতি দৃঢ়তা এবং অন্যায়ের সাথে সহযোগিতা প্রত্যাখ্যান। তাই যুযুৎসুকে সত্যাগ্রহী বলা হয়তো ঐতিহাসিকভাবে সঠিক হবে না, কিন্তু তার সিদ্ধান্তকে নৈতিকতার আলোকে বিচার করা অত্যন্ত জরুরি। এবার যদি আমরা একটু আধুনিক পাশ্চাত্য রাজনৈতিক চিন্তার মধ্যে দেখি, সেখানে হান্না আরেন্ট তার ম্যান ইন জেরুজালেমে আমাদের থটলেসনেসের বা চিন্তাহীন আনুগত্যের বিপদ নিয়ে ভাবান। একজন মানুষ সবসময় দানব হয়ে অন্যায় করে না। কখনো সে শুধু বলে আমি আদেশ পালন করেছি, সবাই এটা করছিল, আমিও তাই করেছি, এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, দলের প্রতি আমার আনুগত্য, এইটুকুই। মহাভারতের সবার দিকে তাকালে এই প্রশ্নটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দ্রৌপদীর অপমানের জন্য কি শুধু দুঃশাসনই দায়ী একমাত্র, নাকি যারা জানতেন অন্যায় হচ্ছে কিন্তু নীরব ছিলেন তাদেরও নৈতিক দায় আছে? এখানে বিকর্ণের কণ্ঠস্বরের গুরুত্ব আরও বেড়ে যায়। তিনি অন্তত বলেছিলেন বিচার করুন, অর্থাৎ তিনি ইনস্টিটিউশনাল সাইলেন্স ভেঙে দিয়েছিলেন। এবার যদি আমরা জন স্টুয়ার্ট মিলের অন লিবার্টি নিয়ে একটু আলোচনা করি, সেখানে আমরা কি দেখি? মত প্রকাশের স্বাধীনতা ও ডিসেন্টের গুরুত্ব বিশেষভাবে তিনি বলেছেন, উল্লেখ করেছেন তার লেখায় ছত্রে ছত্রে। কেন? কারণ যে সমাজে কেউ প্রশ্ন করতে পারে না, সেখানে ভুল সংশোধনের পথ বন্ধ হয়ে যায়। এই ধারণাটি আধুনিক গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিকর্ণ হলেন ইনস্টিটিউশনাল ডিসেন্টের প্রতীক, আর যুযুৎসু ইনস্টিটিউশনাল এক্সিটের প্রতীক। অর্থাৎ গণতান্ত্রিক নৈতিকতার দুটি সম্ভাবনা, ভেতর থেকে সংশোধন করা অথবা সংশোধনের পথ বন্ধ হলে বাইরে চলে আসা। কিন্তু দলত্যাগ মানেই কি যুযুৎসু হওয়া? তা তো নয়, এত সহজ নয়। এখানে সমকালীন রাজনৈতিক জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা আমাদেরকে মনে রাখতে হবে। কোনো ব্যক্তি দল পরিবর্তন করলেই আমরা বলতে পারি না তিনি যুযুৎসু, কারণ পক্ষ পরিবর্তনের বহু কারণ হতে পারে। নৈতিক প্রতিবাদ যেমন আছে, মতাদর্শগত দ্বন্দ্ব যেমন আছে, তেমনি এর পাশাপাশি আরও ভয়ানকভাবে বা আরও ভীষণভাবে থাকে সেখানে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার হিসাব, নির্বাচনী সুবিধা কিংবা একেবারে ব্যক্তিগত স্বার্থ।
তাই জুজুৎসুর প্রকৃত শিক্ষা পক্ষ পরিবর্তন কেবল নয়, ন্যায়ের জন্য পক্ষ পরিবর্তনের সাহস, এটা একটা মৌলিক পার্থক্য। একটা উদাহরণ আমরা দিতে পারি। ধরুন একটা বড় কোনো কর্পোরেটের বোর্ডরুম মিটিং চলছে, সেখানে সিইও একটা সিদ্ধান্ত নিতে চাইছেন, সমস্ত ডিরেক্টর হাত তুলে বললেন সম্মতি, কিন্তু একজন ডিরেক্টর বললেন না, এই সিদ্ধান্ত ব্যবসায়িকভাবে লাভজনক হলেও নৈতিকভাবে ভুল। তিনি হলেন বিকর্ণ। কিন্তু বোর্ড তার কথা শুনল না। তিনি আরও বললেন, আপনারা যদি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা না করেন, আমি এই সিদ্ধান্তের অংশ হব না। এখানে তিনি জুজুৎসুর দিকে এগিয়ে গেলেন। এখানে মহাভারত, লক্ষ্য করুন, আর দূরের কোনো কাহিনী নয়, এটি কর্পোরেট গভর্নেন্সের একটা নৈতিক প্রশ্ন। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি। একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণাপত্রে গুরুত্বপূর্ণ ত্রুটি বা ভুল ধরা পড়েছে। সবাই বলছে বিষয়টি চাপা দাও, প্রতিষ্ঠানের সম্মান নষ্ট হবে। একজন প্রফেসর উঠে দাঁড়িয়ে বললেন, প্রতিষ্ঠানের সম্মান সত্য লুকিয়ে রক্ষা করা যায় না। তিনি বিকর্ণ। কিন্তু প্রতিষ্ঠান যদি সেটাকে সংশোধন না করে বা করল না, তিনি প্রমাণসহ বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলেন বা প্রয়োজনে সেই কমিটি থেকে পদত্যাগ করলেন। তিনি জুজুৎসুর নৈতিক পথের দিকে এগোলেন। একজন বিজ্ঞানী দেখলেন তার গবেষণার ডাটা তার কাঙ্ক্ষিত কনক্লুশনকে সমর্থন করছে না, সেখানে দলের চাপ, ডাটা বাদ দাও। বিজ্ঞানী বললেন, প্রমাণকে তো বদলানো যাবে না, এটা ন্যায় দর্শনের প্রমাণ চেতনা। একজন সাংবাদিক নিজের প্রতিষ্ঠানের এডিটোরিয়াল প্রেফারেন্সের বিপরীতে গিয়ে যাচাই করা তথ্য প্রকাশ করলেন। এটা মিলের স্বাধীনতা চিন্তার প্রশ্ন। একজন হুইসেল ব্লোয়ার অন্যায়ের বিরুদ্ধে তথ্য প্রকাশ করলেন। এটি বিকর্ণের ডিসেন্ট থেকে জুজুৎসুর এথিক্যাল এক্সিটের আধুনিক রূপ হতে পারে। তাহলে কে বেশি নায়ক, বিকর্ণ না জুজুৎসু? আমরা কোনো সরল উত্তর দেব না, কারণ নায়ক কথার অর্থ এত সহজ নয়। নীতি বা নয় থেকে নায়ক শব্দটি এসছে, যিনি সত্যের দিকে আমাদেরকে টেনে নিয়ে যান, এগিয়ে নিয়ে যান, এবং এগিয়ে নিয়ে যান সত্যের দিকে, ভ্রান্ত পথে নন। তিনি নায়ক। বিকর্ণের সাহস ছিল কথা বলার, জুজুৎসুর সাহস ছিল পক্ষ বেছে নেওয়ার। কিন্তু কথা বলা ছাড়া তো সিদ্ধান্ত সম্ভব নয়, আবার সিদ্ধান্ত ছাড়া কথা অসম্পূর্ণ। সুতরাং বিকর্ণ ছাড়া জুজুৎসুর পথ শুরু হয় না। আবার জুজুৎসু দেখিয়ে দেন বিকর্ণের প্রশ্নের শেষ পরিণতি কোথায় হতে পারে। এই দুই চরিত্র আসলে এক নৈতিক যাত্রার দুটি ধাপ। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমরা প্রায় সময় হামেশাই এই ধরনের প্রসঙ্গে করে থাকি। এরকম কোনো মানুষ যদি এই ধরনের আচরণ করেন, আমরা তাদের সম্পর্কে এই ধরনের কথা বলি, যেটা মহাভারতের ক্ষেত্রেও এই প্রশ্ন উঠেছে। অর্থাৎ বিকর্ণ ও জুজুৎসু কি তাদের প্রাপ্য সম্মান পেয়েছেন? আমাদের উত্তর সম্পূর্ণভাবে নয়। তবে ইতিহাস শব্দটি এখানে সাবধানে ব্যবহার করা উচিত। মহাভারতের চরিত্রদের ক্ষেত্রে আধুনিক অর্থে স্বাধীন সমকালীন ইতিহাস নেই। তাদের স্মৃতি মূলত মহাকাব্যিক পাঠ ও পরবর্তী সাংস্কৃতিক স্মৃতির মধ্যে দিয়ে এসেছে। এই স্মৃতিতে বিকর্ণের পরিচয় প্রায়শই তিনি দুর্যোধনের ভাই, কিন্তু তার অন্য পরিচয় দুর্যোধনের ভাই হয়েও দ্রৌপদীর অপমানের বিরুদ্ধে একজন প্রতিবাদকারী। আর জুজুৎসু
তিনি ন্যায়ের পক্ষ গ্রহণ করেও জনপ্রিয় স্মৃতিতে প্রায় অদৃশ্য। এই দুটি ঘটনা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সত্য শেখায়, এবং এইটি হচ্ছে আসল আমাদেরকে মনে রাখতে হবে। সামরিক বীরত্বের ইতিহাস অনেক বেশি আলো পায়, আলোতে উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু নৈতিক সাহস যারা দেখান অনেক সময় তারা একটু ম্রিয়মাণ হয়ে থাকেন, একটু কম আলো, একটু কম ফোকাসড হন তারা। কিন্তু মহাভারত কি তাদেরকে ভুলে গেছে? এখানে উত্তরটি আরও সূক্ষ্ম, না। এই যদি ভুলে যেতেন তাহলে ব্যাসদেব তার মহান রচনায় এই দুই চরিত্রকে এত উজ্জ্বল করে রাখতেন না। ব্যাসদেব কোথাও কোনো ঘটনার শেষে সিদ্ধান্ত জানান না, কোনো চরিত্রকে ভালো অথবা মন্দ এইভাবেও তিনি নির্ণয় করেন না। কোনো ঘটনার কি ফলাফল সেটি কেবলমাত্র দেখিয়ে দেন। চরিত্রগুলোকে তিনি পরপর তার মহাভারতের আলোয় উপস্থাপন করেন। সুধীজন, ভারত কথা শ্রবণকারী তোমরা যে যার মতন বুঝে নাও। এই জায়গা এটা যদি না হতো, মহাভারত যদি ভুলে যেত, ব্যাসদেব যদি তাদেরকে বড় বড় চরিত্রদের মধ্যে গুরুত্ব না দিতেন, আমরা বলতে পারি ভীষ্ম যে গুরুত্বে আছেন, যুধিষ্ঠির যে গুরুত্বে আছেন, অর্জুন, কর্ণ, দুর্যোধন যে গুরুত্বে রয়েছেন, এই বিকর্ণ বা যুযুৎসু কি সেই গুরুত্বে আছেন? আমাদের উত্তর হ্যাঁ, আছেন। যে সভায় তার কথা পরাজিত হয়েছিল, অর্থাৎ সেই বিকর্ণের বক্তব্য সেই সভা পর্বে সংরক্ষিত আছে। মহাভারতের প্রত্যেকটি পাঠের মধ্যেই বিকর্ণের কথা আছে, তার এই প্রতিবাদী চরিত্রের কথা সেখানে ব্যাস তুলে রেখেছে। কারো সাধ্য হয়নি সেই ঘটনাটিকে মহাভারতের থেকে মুছে দেবার। যে সভায় তার কথা পরাজিত হয়েছিল মহাভারত সেই কথাকেও মুছে দেননি। মহাভারত অনেক কথাকে অস্বীকার করেছেন বিভিন্ন পাঠে, এক এক পাঠের থেকে আরেকটা ভিন্ন পাঠ দেখি, কোথাও একটার গুরুত্ব আছে, কোথাও তার গুরুত্ব নেই, কিন্তু লক্ষ্য করা প্রত্যেকটি পাঠে এই দুই পুরুষের কথা কিন্তু সংরক্ষিত আছে। অর্থাৎ ক্ষমতার সবাই বিকর্ণ পরাজিত হলেও স্মৃতির আদালতে, মহাভারতের স্মৃতির আদালতে বিকর্ণের বক্তব্য আজও উজ্জ্বল হয়ে আছে। যুযুৎসুর ক্ষেত্রেও তার পক্ষ পরিবর্তনের ঘটনা সবকটি পাঠে সমানভাবে সংরক্ষিত রয়েছে। অর্থাৎ মহাভারতের গভীরে তারা অদৃশ্য নন, বরং আমাদের জনপ্রিয় পাঠের ভুল প্রক্রিয়া তাদেরকে হয়তো আড়াল করেছে। আমরা হয়তো সঠিকভাবে মহাভারত পাঠ করতে শিখিনি বা পারি না। একটা কঠিন প্রশ্ন, আমরা কি সবাই দুর্যোধনের সমালোচক কিন্তু নিজের পক্ষের নয়, নিজের সমালোচক নয়? এখানে আমাদের এই আলোচনাকে বর্তমানের দিকে বরং ফিরিয়ে আনা যায়। আমরা খুব সহজে অন্য পক্ষের ভুল দেখি, কিন্তু নিজের পক্ষের ভুল, সেখানে আমাদের যুক্তি বদলে যায়। আমাদের দলের যদি কোনো দুর্নীতি থাকে সেখানে আমরা চুপ করে থাকি। অন্য দলের দুর্নীতি হলে আমরা প্রবলভাবে গর্জন করে উঠি, অন্যায় অন্যায় অন্যায়। কিন্তু নিজের দলের যদি একই ঘটনা ঘটে তখন আমরা বলি পরিস্থিতির শিকার। অন্যের পক্ষপাত অসহনীয়, নিজের পক্ষপাত তখন আমরা আদর্শগত আনুগত্যের দোহাই দিই। এটাই নৈতিক দ্বৈত মানদণ্ড। বিকর্ণ আমাদেরকে শেখান নিজের ঘরের অন্যায়কেও
অন্যায় বলতে হবে। আর যুযুষ্য আমাদেরকে শেখান, যদি ঘর অন্যায় থেকে সরে না আসে তবে ঘরের সঙ্গে সম্পর্কের অর্থ নতুন করে বিচার করতে হবে। এই পুরো ঘটনাটাকে আমরা একটি সূত্রে নামিয়ে আনতে পারি: প্রমাণ, সংশয়, তর্ক, নির্ণয়, নৈতিক সিদ্ধান্ত। এটাই যেন ন্যায় দর্শনের পাঠ মহাভারতের মধ্যে আমরা দেখতে পাই। এটা কেবল দর্শনের শ্রেণীকক্ষের বিষয় নয়, এটা নাগরিক জীবনের পদ্ধতিও হতে পারে। কোনো খবর যদি আমরা পেলাম, নতুন একটা খবর, তাহলে আমরা জিজ্ঞেস নিশ্চয়ই করব প্রমাণ কী। যদি কোনো গুরুত্বপূর্ণ নেতা বলেন কোনো কথা, তাহলে আমরা বলবো যুক্তি কী। কোনো দল যদি কোনো কথা বলে, তাহলে আমরা বলবো তথ্য কী। কোনো প্রতিষ্ঠান যদি কোনো কথা বলে, তাহলে আমরা প্রশ্ন তুলব স্বার্থ কোথায়। আর কোনো সংখ্যাগরিষ্ঠতাও যদি বলেন, তাহলে আমরা এই প্রশ্ন অবশ্যই তুলব, ন্যায়ের ভিত্তি কোথায়। এই প্রশ্ন করার ক্ষমতাই ন্যায় দর্শনের প্রাণ, যা মহাভারতের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে উঠে এসেছে। এখানে আমরা তিনটি স্তর, আধুনিক পর্যায়ে আধুনিক দার্শনিক চিন্তাবিদদের লেখার মধ্যে দিয়ে, ভাবনার মধ্যে দিয়ে মহাভারতীয় এই চিন্তাধারার এক অদ্ভুত সামঞ্জস্য, মিল আমরা দেখতে পাই, উল্লেখ দেখতে পাই। সেখানে আমরা দেখছি মিল, জন স্টুয়ার্ট মিল, তিনি বলছেন ভাবার ও বলার স্বাধীনতা দরকার। সেখানে আর্ডেন সতর্ক করছেন চিন্তার আনুগত্য বিপজ্জনক। সেখানে আরেক বিখ্যাত চিন্তাবিদ বলছেন যে সত্যের জন্য অন্যায়ের সঙ্গে সহযোগিতা, সব ধরনের সহযোগিতাকে প্রত্যাখ্যান করতে হবে। আর মহাভারত আমাদের এই দুটি চরিত্রকে আমাদের সামনে দাঁড় করিয়ে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেন তৈরি করে দিচ্ছেন। বিকর্ণ, কথা বলো, আর যুযুৎস, সিদ্ধান্ত নাও। এই দুইয়ের মাঝে রয়েছে নৈতিক সাহস। বিকর্ণকে মহিমান্বিত করতে গিয়ে তার সীমাবদ্ধতাকে যেন আমরা না ভুলে যাই। তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কৌরব পক্ষেই ছিলেন। অতএব তিনি আমাদের শেখান, কনসাস ইজ নেসেসারি বাট নট অলওয়েজ সাফিসিয়েন্ট। কনসাস ইজ নেসেসারি বাট নট অলওয়েজ সাফিসিয়েন্ট। বিবেক প্রয়োজনীয়, কিন্তু সবসময় যথেষ্ট নয়। বিবেককে কর্মে পরিণত করতে হবে। আবার যুযুৎসুর সীমাও ভুলে গেলে চলবে না। যুযুৎসুকে নৈতিকতার নিখুঁত প্রতিমূর্তি বলেও আমরা কিন্তু প্রতিস্থাপন করতে পারি না। মহাভারতে তার জীবন সম্পর্কে কোনো বিশদ ঘটনা আমরা জানি না, বর্ণনা সেখানে নেই। তার গুরুত্ব একটা বিশেষ সিদ্ধান্তে অত্যন্ত উজ্জ্বল, এটা ঠিক, কিন্তু সেই একটি সিদ্ধান্তের ওপর তার সমগ্র ব্যক্তিত্বের সব দিক নির্ণয় করা উচিত নয়। সুতরাং আমরা এটি বলতে পারি, এটা বলা সব দিক থেকে সঠিক বলে আমাদের মনে হয়, বিকর্ণ হচ্ছেন অসম্পূর্ণ নৈতিক সাহস, আর যুযুৎস হচ্ছে একটি উজ্জ্বল নৈতিক নির্বাচন। এই সংযত মূল্যায়ন হচ্ছে এই আলোচনার মূল বক্তব্য। আবার ফিরে আসি নায়ক শব্দটির কাছে। মহাভারতের যোদ্ধারা যুদ্ধ করছেন, কেউ জিতেছেন, কেউ হেরেছেন, কেউ অমর হয়েছেন, কিন্তু নৈতিক নায়কত্বের মাপকাঠি আলাদা। একজন মানুষ তখনই নৈতিক নায়ক হন যখন তিনি নিজের স্বার্থের বিরুদ্ধে সত্যকে বেছে নিতে পারেন, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে ন্যায়কে বেছে নিতে পারেন, সংখ্যাগরিষ্ঠতার বিরুদ্ধে যুক্তিকে বেছে নিতে পারেন। এই অর্থে বিকর্ণ ও যুযুৎসুর গুরুত্ব অসাধারণ। আজকের যে আলোচনা, তার প্রারম্ভে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে, কুরুক্ষেত্র কি শেষ হয়ে গিয়েছে? এখনো হয়তো উত্তরটি খানিকটা আমাদের কাছে স্পষ্ট না।
কুরুক্ষেত্র এখনও আছে। যখন অফিসে আমরা সবাই ভুল সিদ্ধান্তে সম্মতি দিই, কুরুক্ষেত্র সেখানে রয়েছে। যখন বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো এরকম প্রতিষ্ঠানে সত্যের বদলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি বড় হয়ে ওঠে, এটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, সেখানে যদি এই রকম একটা বক্তব্য ওঠে, সত্যের বদলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি বড় করে তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে ওঠে, তখন আমরা বুঝবো হ্যাঁ, এখনো কুরুক্ষেত্র বর্তমান। যখন রাজনৈতিক দল নিজের ভুলকে ন্যায় বলে প্রতিষ্ঠা করতে চায়, তখনও কুরুক্ষেত্র আছে। যখন পরিবারে অন্যায় হচ্ছে অথচ আমরা বলি ও আমাদের লোক, তখনও কুরুক্ষেত্র আছে। আর তখন আমাদের ভেতরে দুটি কণ্ঠস্বর ভেসে ওঠে, একটি বলে প্রশ্ন করো, সে বিকর্ণ, আরেকটি বলে সত্যের জন্য সিদ্ধান্ত নাও, সে যুজুৎসু। অর্থাৎ প্রমাণ খোঁজো, অন্ধভাবে অনুসরণ করো না, নিজের বিশ্বাসকে পরীক্ষা করো, ন্যায় আসলে কি, চরিত্র গড়ো, ডিসেন্ট এর স্বাধীনতা রক্ষা করো, চিন্তাহীন আনুগত্যের বিপদ থেকে সাবধান হও, সত্যের সঙ্গে আপোষ করো না। আর মহাভারত এই সামগ্রিক কথাকে বলার জন্য দুটি মানুষের, দুটি চরিত্রের উদাহরণ আমাদের সামনে তুলে ধরেন। একজন বিকর্ণ, অন্যজন যুজুৎসু। একজন বলেন এটি কি ন্যায়, অন্যজন বলেন এটি যদি ন্যায় না হয় তবে আমি এর সঙ্গে থাকব না। তাই শেষ কথা হতে পারে বিকর্ণ কৌরবদের বিবেকের জাগরণ, আর যুজুৎসু সেই বিবেকের সিদ্ধান্ত। কিন্তু তাদের মাঝখানের পথটি, তার নাম নৈতিক সাহস। আর সেই সাহসের সবচেয়ে কঠিন পরীক্ষা তখনই হয় যখন অন্যায়টি অন্যের নয়, নিজের পক্ষের। তখন প্রশ্নটি আর থাকে না তুমি পাণ্ডব না কৌরব, প্রশ্নটি হয়ে যায় তোমার বিবেক জেগে উঠলে তুমি কি করবে। সেই মুহূর্তে প্রশ্ন করতে পারলে তুমি বিকর্ণ, আর সত্যের জন্য সাহসী সিদ্ধান্ত নিতে পারলে, নৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারলে তুমি যুজুৎসু। আর প্রশ্ন, বিচার ও নৈতিক কর্ম, এই তিনকে একত্র করতে পারলেই একজন মানুষ সত্যিকার অর্থে নিজের কুরুক্ষেত্রকে, নিজের জীবনের কুরুক্ষেত্রকে অতিক্রম করতে পারে। নমস্কার, ধন্যবাদ।